कुछ भी हो जाए, विचारधारा की लड़ाई है और दो ही विचारधारा इस देश में लड़ती है, राजनीतिक दो ही विचारधारा है, एक आरएसएस की नफरत की, बंटवारे की, दूसरी कांग्रेस पार्टी की मोहब्बत की, एकता की विचारधारा। आप देख लेना, बाकी सारी की सारी पार्टियां इनके सामने नहीं खड़ी हो पाएंगी। এক সময় যাকে বিজেপি কটাক্ষ করে পাপ্পু বলতো, আজ সেই রাহুল গান্ধী কি হয়ে উঠেছেন নরেন্দ্র মোদীর বিরুদ্ধে সবচেয়ে বড় জাতীয় রাজনৈতিক চ্যালেঞ্জ। আর বাংলায় মমতা ব্যানার্জির রাজনৈতিক ধাক্কার পর কি বদলে যাচ্ছে বিরোধী রাজনীতির সম্পূর্ণ সমীকরণ। 2026 পরবর্তী ভারতের রাজনীতিতে এখন সবচেয়ে বড় প্রশ্ন একটাই, বিজেপির বিরুদ্ধে লড়াইয়ের মুখ কে, আঞ্চলিক নেতারা নাকি আবারও কংগ্রেস। আর সেই প্রশ্নের কেন্দ্রেই আজ উঠে আসছে এক নাম, রাহুল গান্ধী। কারণ বিরোধী রাজনীতির ভিত কাঁপিয়ে দিয়েছে বাংলার ফলাফল। যে মমতা ব্যানার্জি একসময় নিজেকে জাতীয় বিরোধী রাজনীতির বিকল্প মুখ হিসেবে তুলে ধরছিলেন, তার রাজনৈতিক দুর্বলতার পর বিরোধী শিবিরে তৈরি হয়েছে নেতৃত্বের শূন্যতা। আর সেই শূন্যতার মাঝেই ধীরে ধীরে জাতীয় মঞ্চের কেন্দ্রে উঠে আসছেন রাহুল গান্ধী। তিনি কি সত্যি বিজেপির বিরুদ্ধে অ্যান্টি মোদি রাজনীতির প্রধান মুখ হয়ে উঠছেন, নাকি বিরোধীর ভোট আবারও নিজেদের দ্বন্দ্বে ভেঙে পড়বে? আজকের ভারতীয় রাজনীতির সবচেয়ে বড় লড়াই শুধু ক্ষমতার নয়, নেতৃত্বেরও। নমস্কার, আমি স্নেহা মুখার্জি আর দৈনিক সংবাদ অনলাইনে আপনারা দেখছেন খবরের পেছনের খবর। पहला हाथ एप्स्टीन, दूसरा हाथ अदानी का केस और बीच में नरेंद्र मोदी का गला। आप उनका चेहरा देखिए, उनकी आंखें देखिए। डोनाल्ड ट्रंप खुल के जो भी कहना चाहता है कह देता है। हिंदुस्तान के 7 जहाज गिरे, 5 जहाज गिरे, 11 जहाज गिरे, मैंने युद्ध रुकवा दिया। मैं नरेंद्र मोदी का करियर जब भी खत्म करना चाहता हूं कर सकता हूं। देख लीजिए, उनका वीडियो देख लीजिए। 2026 পরবর্তী বিরোধী জোটের ভবিষ্যৎ, রাহুল গান্ধী কি বিজেপির বিরুদ্ধে জাতীয় বিকল্প হয়ে উঠছেন? ভারতের রাজনীতি বরাবরই ভোট সমীকরণের উপর দাঁড়িয়ে থেকেছে, কখনো কংগ্রেস কেন্দ্রিক ইউপিএ, তো কখনো বিজেপি নেতৃত্বাধীন এনডিএ, আবার কখনো তৃতীয় ফ্রন্ট। প্রতিটি সময়েই দেশের ক্ষমতার রাজনীতি বদলেছে জোটের রসায়নে। কিন্তু 2026 পরবর্তী সময়ে ভারতের রাজনৈতিক পরিস্থিতি আরো জটিল, আরো সংঘাতপূর্ণ এবং একই সঙ্গে আরো আকর্ষণীয় হয়ে উঠেছে। কারণ আজকের ভারতীয় রাজনীতির কেন্দ্রে শুধু বিজেপির আধিপত্য নয়, বরং একটি বড় প্রশ্ন, বিজেপির বিরুদ্ধে জাতীয় স্তরে কে মুখ হয়ে উঠতে পারে। এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে এখন বারবার উঠে আসছে একটাই নাম, রাহুল গান্ধী। মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক পরাজয়ের পর জাতীয় বিরোধী রাজনীতিতে একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন চোখে পড়ছে। বিরোধী শিবিরের কেন্দ্রীয় মুখ হিসেবে রাহুল গান্ধীর গ্রহণযোগ্যতা ও গুরুত্ব উল্লেখযোগ্যভাবে বেড়েছে। দীর্ঘদিন ধরে মমতা ব্যানার্জি নিজেকে বিজেপি বিরোধী রাজনীতির অন্যতম প্রধান মুখ হিসেবে তুলে ধরার চেষ্টা করেছিলেন। বিশেষ করে ইন্ডিয়া জোট গঠনের সময় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বারবার ইঙ্গিত দেওয়া হয়েছিল যে জাতীয় স্তরে আঞ্চলিক দলগুলিকে নেতৃত্ব দিতে হবে। এমনকি একাধিক রাজনৈতিক আলোচনায় মমতা বন্দ্যোপাধ্যায়কে সম্ভাব্য বিরোধী জোটের মুখ হিসেবেও তুলে ধরা হয়েছিল। কিন্তু 2026 সালের পশ্চিমবঙ্গ নির্বাচনে তৃণমূল কংগ্রেসের বড় ধাক্কা এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক অবস্থান দুর্বল হয়ে পড়ার পর বিরোধী রাজনীতির কেন্দ্রবিন্দু ধীরে ধীরে আবার কংগ্রেসের দিকেই সরে যেতে শুরু করেছে। রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ মনে করছেন এই পরিস্থিতি সবচেয়ে বেশি সুবিধা দিয়েছে রাহুল গান্ধীকে। কারণ আঞ্চলিক নেতৃত্বের সীমাবদ্ধতা স্পষ্ট হওয়ার পর বিরোধী শিবিরের মধ্যে আবার এমন এক নেতার প্রয়োজন অনুভূত হচ্ছে, যিনি সর্বভারতীয় স্তরে বিজেপির বিরুদ্ধে ধারাবাহিক রাজনৈতিক বয়ান তৈরি করতে পারেন। সেই জায়গায় রাহুল গান্ধী এখন অনেক বেশি গ্রহণযোগ্য হয়ে উঠছেন। বিশেষভাবে লক্ষণীয়, পশ্চিমবঙ্গে নির্বাচনী প্রচারের সময় রাহুল গান্ধী তৃণমূল সরকারের বিরুদ্ধে সরাসরি অবস্থান নিয়েছিলেন এবং দুর্নীতি, প্রশাসনিক ব্যর্থতা এবং রাজনৈতিক সহিংসতার প্রশ্ন তুলেছিলেন। এর মাধ্যমে তিনি শুধু কংগ্রেসের স্বাধীন রাজনৈতিক অবস্থান তুলে ধরেননি, বরং জাতীয় স্তরে নিজেকে বিজেপির বিরুদ্ধে প্রধান বিরোধী কণ্ঠ হিসেবেও প্রতিষ্ঠা করার চেষ্টা করেছেন। নির্বাচনের ফল প্রকাশের পর রাহুল গান্ধীর অবস্থান রাজনৈতিকভাবে সম্পূর্ণ তাৎপর্যপূর্ণ ছিল। তিনি একদিকে বিজেপির উত্থানকে গণতন্ত্রের জন্য উদ্বেগজনক বলে উল্লেখ করেন, অন্যদিকে বিরোধী শিবিরকে অভ্যন্তরীণ সংঘাত থেকে বেরিয়ে আসার বার্তাও দেন। এর ফলে বিরোধী রাজনীতিতে তার ভূমিকা আরও জাতীয় মাত্রা পায়। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রভাব কমে যাওয়ার ফলে বিরোধী জোটের নেতৃত্বের যে শূন্যতা তৈরি হয়েছে,
সেখানে রাহুল গান্ধী এখন সবচেয়ে দৃশ্যমান এবং ধারাবাহিক মুখ। বিশেষ করে উত্তর ভারত থেকে দক্ষিণ ভারত পর্যন্ত রাজনৈতিক উপস্থিতি, সংসদের সরাসরি আক্রমণাত্মক ভূমিকা এবং গণতন্ত্র ও সংবিধানের প্রশ্নে তার ধারাবাহিক অবস্থান থাকে বিরোধী রাজনীতির কেন্দ্রে নিয়ে এসেছে। ভারতের বিরোধী রাজনীতিতে রাহুল গান্ধীকে যদি অন্যতম প্রধান মুখ হিসেবে ধরা হয়, তাহলে তার তথাকথিত ভোট চুরি তত্ত্বগত এক বছরে বিজেপি এবং বিশেষ করে নরেন্দ্র মোদী সরকারের বিরুদ্ধে সবচেয়ে আক্রমণাত্মক রাজনৈতিক ন্যারেটিভগুলির একটি হয়ে উঠছে। এই তত্ত্বের রাজনৈতিক গুরুত্ব শুধু কিন্তু অভিযোগে নয়, বরং সেই অভিযোগের প্রভাব বিরোধী ঐক্য গঠন এবং নির্বাচন কমিশনের বিশ্বাসযোগ্যতা নিয়ে জাতীয় বিতর্ক তৈরিতে। রাহুল গান্ধী প্রথমে কর্ণাটকের বেঙ্গালুরু সেন্ট্রালের মহাদেবপুরা আসনের ভোটার তালিকা নিয়ে তথ্যভিত্তিক অভিযোগ তোলেন। তার দাবি ছিল হাজার হাজার ডুপ্লিকেট ভোটার, ভুয়ো ঠিকানা, একই বাড়িতে অস্বাভাবিক সংখ্যক ভোটার এবং মৃত বা অনুপস্থিত ভোটারদের নাম ব্যবহার করে নির্বাচনী কারচুপি হয়েছে। তিনি এটিকে ইন্ডাস্ট্রিয়াল স্কেল ভোট থ্যাফট বলে বর্ণনা করেন। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় তো সেখানে রাহুল গান্ধী এই অভিযোগকে শুধুমাত্র রাজনৈতিক বক্তৃতায় সীমাবদ্ধ রাখেননি। তিনি বারবার বলেছেন যে তার কাছে অ্যাটম বম্ব অফ এক্সপ্লোজিভ প্রুফ রয়েছে। এই ভাষা বিজেপির বিরুদ্ধে এক ধরনের মনস্তাত্ত্বিক চাপ তৈরি করে, কারণ সাধারণ বিরোধী অভিযোগের বদলে তিনি এটিকে তথ্য নির্ভর তদন্তের রূপ দিতে চেয়েছিলেন। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে বিজেপি সরকার এবং নির্বাচন কমিশনের তীব্র প্রতিক্রিয়াই প্রমাণ করে যে এই অভিযোগ সম্পূর্ণভাবে উপেক্ষা করা সম্ভব হয়নি। নির্বাচন কমিশন প্রকাশ্যে রাহুল গান্ধীকে চ্যালেঞ্জ করে প্রমাণ দিতে বলে এবং তার বক্তব্যকে বেসলেস, টায়ার্ড স্ক্রিপ্ট এবং ফলস ন্যারেটিভ বলে আক্রমণ করে। কিন্তু এখানেই রাহুল গান্ধীর রাজনৈতিক সাফল্য, কারণ বিরোধী শিবিরের বহু নেতা যারা আগে আলাদা আলাদা ইস্যুতে বিজেপির সমালোচনা করতেন, তারা ভোট চুরি ন্যারেটিভের অধীনে একত্রিত হতে শুরু করেন। বিশেষ করে বিহার, হরিয়ানা, মহারাষ্ট্র এবং উত্তরপ্রদেশে ভোটার তালিকা নিয়ে প্রশ্ন তোলা শুরু হয়। দ্য উইকের একটি বিশ্লেষণে বলা হয়, বিরোধীদের দীর্ঘদিনের সবচেয়ে বড় সমস্যা ছিল একটি শক্তিশালী কমন ন্যারেটিভের অভাব। রাহুল গান্ধীর ভোট চুরির অভিযোগ সেই শূন্যস্থান পূরণ করে। বিরোধীরা এটিকে শুধু নির্বাচনী অনিয়ম নয়, বরং গণতন্ত্র বনাম প্রতিষ্ঠান নিয়ন্ত্রণের প্রশ্ন হিসেবে তুলে ধরতে সক্ষম হয়। রাহুল গান্ধীর বক্তব্যে আরেকটি গুরুত্বপূর্ণ দিক ছিল নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে সরাসরি প্রশ্ন তোলা। তিনি দাবি করেন, নির্বাচন কমিশন ওপেনলি কাউন্সিলিং করছে বিজেপির সঙ্গে। ভারতের মতো দেশে যেখানে নির্বাচন কমিশন দীর্ঘদিন ধরে একটি শক্তিশালী সাংবিধানিক প্রতিষ্ঠানের প্রতীক হিসেবে বিবেচিত হয়েছে, সেখানে এই ধরনের অভিযোগ সাধারণ মানুষের মধ্যে সন্দেহের পরিবেশ তৈরি করে। রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে বিজেপির জন্য এই ন্যারেটিভ বিপজ্জনক হয়ে ওঠার কারণ কয়েকটি। প্রথমত, এটি সরাসরি মোদীর নির্বাচনী জয়ের বৈধতাকে প্রশ্নবিদ্ধ করে। দ্বিতীয়ত, এটি বিজেপির অজেয়তার ভাবমূর্তিতে আঘাত হানে। তৃতীয়ত, এটি বিরোধী ভোটারদের মধ্যে আমাদের ভোট নষ্ট হচ্ছে ধরনের আবেগ তৈরি করে, যা ভবিষ্যতে নির্বাচনে বিরোধীদের আরও সংগঠিত করতে পারে। চতুর্থত, এটি আন্তর্জাতিক স্তরেও ভারতের গণতান্ত্রিক প্রতিষ্ঠানের নিরপেক্ষতা নিয়ে আলোচনা তৈরি করে। যদিও বিজেপি এবং নির্বাচন কমিশন ধারাবাহিকভাবে এই সমস্ত অভিযোগ অস্বীকার করেছে এবং রাহুল গান্ধীকে আইনি হলফনামা দেওয়ার চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে, তবু রাজনৈতিকভাবে বিজেপিকে রক্ষণাত্মক অবস্থানে যেতে হয়েছে, কারণ প্রতিবারই বিজেপি বা নির্বাচন কমিশনকে সাংবাদিক বৈঠক করে জবাব দিতে হয়েছে। সোশ্যাল মিডিয়া ও অনলাইন রাজনৈতিক মহলেও এই ইস্যু বড় বিতর্ক তৈরি করে। রেডিটের বিভিন্ন রাজনৈতিক ফোরামে অনেক ব্যবহারকারী প্রশ্ন তোলেন, কেন নির্বাচন কমিশন এত দ্রুত প্রতিক্রিয়া জানাচ্ছে এবং কেন সিসিটিভি ফুটেজ সংরক্ষণ, মেশিন রিডেবল ভোটার তালিকা প্রকাশ বা ইভিএম অডিটরের মতো দাবিগুলি মানা হচ্ছে না। সব মিলিয়ে বলা যায়, রাহুল গান্ধীর ভোট চুরি তত্ত্বের সবচেয়ে বড় রাজনৈতিক শক্তি ছিল এর প্রতীকী ক্ষমতা। তিনি এমন একটি অভিযোগ তুলেছিলেন যা শুধুমাত্র একটি নির্বাচনের ফল নয়, গোটা নির্বাচনী ব্যবস্থার বিশ্বাসযোগ্যতাকেই প্রশ্নের মুখে দাঁড় করায়। আর সেই কারণেই বিজেপি ও মোদী সরকারের পক্ষ থেকে এত তীব্র প্রতিক্রিয়া দেখা গিয়েছিল। বিরোধীদের কাছে এটি হয়ে ওঠে গণতন্ত্র রক্ষার লড়াইয়ের ভাষা, আর বিজেপির কাছে এটি ছিল তাদের রাজনৈতিক বৈধতার বিরুদ্ধে সরাসরি চ্যালেঞ্জ। একসময় যাকে বিজেপি অপ্রাসঙ্গিক বলে তুলে ধরতে চাইতো, সেই রাহুল গান্ধী এখন ধীরে ধীরে বিজেপি বিরোধী রাজনীতির অন্যতম প্রধান জাতীয় মুখ হিসেবে উঠে আসছেন। আর সেই কারণেই 2026 পরবর্তী বিরোধী জোটের ভবিষ্যৎ নিয়ে আলোচনা এখন অনেকটাই ঘুরছে তাকে কেন্দ্র করে। ভারতের রাজনীতিতে বিরোধী ঐক্য কেন এত গুরুত্বপূর্ণ? ভারতের নির্বাচনী ব্যবস্থায় বিজেপির মতো সংগঠিত ও শক্তিশালী রাজনৈতিক দলকে এককভাবে হারানো অত্যন্ত কঠিন, কারণ আজকের বিজেপি শুধুমাত্র একটি রাজনৈতিক দল নয়, এটি একটি শক্তিশালী সাংগঠনিক কাঠামো, বিশাল প্রচার যন্ত্র, সামাজিক মাধ্যমে আধিপত্য এবং নেতৃত্ব কেন্দ্রিক রাজনৈতিক ব্র্যান্ডে পরিণত হয়েছে।
নরেন্দ্র মোদীর ব্যক্তিগত জনপ্রিয়তা এখনো বিজেপির সবচেয়ে বড় শক্তি, তাই বিরোধীদের সামনে একটাই বাস্তবতা, বিভক্ত থাকলে বিজেপিকে হারানো কিন্তু কঠিন। এই কারণেই বিরোধী জোট এখন শুধু রাজনৈতিক কৌশল নয়, বরং বিজেপি বিরোধী রাজনীতির অস্তিত্ব রক্ষার লড়াই। কিন্তু প্রশ্ন হলো, সেই জোটের কেন্দ্রটা কোথায়? কে এই জোটকে জাতীয় স্তরে নেতৃত্ব দিতে পারে? রাহুল গান্ধীর রাজনৈতিক পরিবর্তন, ব্যর্থতার ইমেজ থেকে জাতীয় মুখ ভারতীয় রাজনীতিতে রাহুল গান্ধীর যাত্রা সহজ ছিল না। দীর্ঘদিন তাকে অপরিণত, অনভিজ্ঞ, এমনকি পার্ট টাইম রাজনীতিক হিসেবেও তুলে ধরা হয়েছে। কিন্তু গত কয়েক বছরে তার রাজনৈতিক অবস্থান বদলাতে শুরু করেছে। বিশেষ করে ভারত জোড়ো যাত্রা এবং দেশ জুড়ে তাঁর ধারাবাহিক জনসংযোগ তাকে নতুনভাবে প্রতিষ্ঠা করেছে। বিজেপির বিরুদ্ধে তিনি শুধু নির্বাচনী লড়াই নয়, আদর্শগত লড়াইয়ের কথাও বলেছেন। সংবিধান, গণতন্ত্র, বেকারত্ব, সামাজিক বৈষম্য, কেন্দ্রীয় সংস্থার ব্যবহার, সংবাদ মাধ্যমের স্বাধীনতা, এই বিষয়গুলিকে সামনে এনে তিনি বিরোধী রাজনীতিকে নতুন ভাষা দেওয়ার চেষ্টা করেছেন। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, আজ বিরোধী শিবিরের অনেক দল রাহুল গান্ধীকে আর শুধুমাত্র কংগ্রেস নেতা হিসেবে দেখছে না, বরং তাকে বিজেপির বিরুদ্ধে একটি সর্বভারতীয় রাজনৈতিক প্রতিরোধের অন্যতম মুখ হিসেবে বিবেচনা করছে। কংগ্রেসের সংকট কিন্তু রাহুলের উত্থান। এটা সত্যি যে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস এখনো সাংগঠনিকভাবে দুর্বল। উত্তরপ্রদেশ, পশ্চিমবঙ্গ, দিল্লি, উড়িষ্যা সহ বহু রাজ্যে তাদের প্রভাব কমেছে। কিন্তু একই সঙ্গে এটাও সত্যি, জাতীয় স্তরে বিজেপির বিরুদ্ধে ধারাবাহিক রাজনৈতিক আক্রমণ করার ক্ষমতা এখনো কংগ্রেসেরই সবচেয়ে বেশি। আর সেই জায়গাতেই রাহুল গান্ধী গুরুত্বপূর্ণ হয়ে উঠছেন, কারণ তিনি বিজেপির বিরুদ্ধে সরাসরি রাজনৈতিক আক্রমণ চালান, সংসদে ধারাবাহিকভাবে সরকারের বিরুদ্ধে প্রশ্ন তোলেন, বিরোধী ঐক্যের পক্ষে প্রকাশ্যে অবস্থান নেন, তরুণ ভোটারদের সঙ্গে যোগাযোগ বাড়ানোর চেষ্টা করছেন, বিজেপির ন্যারেটিভ পলিটিক্সের পাল্টা বয়ান তৈরি করছেন। অনেক রাজনৈতিক বিশ্লেষকদের মতে আজকের বিরোধী রাজনীতিতে রাহুল গান্ধীর সবচেয়ে বড় শক্তি হলো তিনি ধীরে ধীরে অ্যান্টি মোদি স্পেসের কেন্দ্রীয় মুখ হয়ে উঠেছেন। ইন্ডিয়া জোট এবং রাহুলের ভূমিকা। বিজেপি বিরোধী দলগুলির ইন্ডিয়া জোট গঠনের সময় সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় ছিল কংগ্রেস কি আঞ্চলিক দলগুলির সঙ্গে সমঝোতায় রাজি হবে। সেই জায়গায় রাহুল গান্ধী তুলনামূলকভাবে নমনীয় অবস্থান নিয়েছিলেন। তিনি বারবার বলেছেন বিজেপির বিরুদ্ধে লড়াই সম্মিলিত লড়াই। যদিও বাস্তবে জোটে বহু সমস্যা দেখা গেছে, আসন সমঝোতা নিয়ে দ্বন্দ্ব, আঞ্চলিক নেতৃত্বের সংঘাত, ব্যক্তিগত উচ্চাকাঙ্ক্ষা, রাজ্য ভিত্তিক প্রতিদ্বন্দ্বিতা, তবু বিরোধী শিবিরের মধ্যে একটা বড় অংশ মনে করে জাতীয় স্তরে বিজেপির বিরুদ্ধে ধারাবাহিক লড়াইয়ের জন্য রাহুল গান্ধী এখনো সবচেয়ে গ্রহণযোগ্য মুখগুলির একটি। কারণ তিনি এমন এক নেতা যিনি দক্ষিণ থেকে উত্তর, পূর্ব থেকে পশ্চিম সর্বদা রাজনৈতিক উপস্থিতি তৈরি করার চেষ্টা করছেন। আঞ্চলিক নেতাদের সমীকরণ অবশ্যই বিরোধী রাজনীতি শুধু রাহুল গান্ধীকে ঘিরে নয়, বিভিন্ন রাজ্যে শক্তিশালী আঞ্চলিক নেতারাও বড় ভূমিকা পালন করছেন, যেমন মমতা ব্যানার্জি, অরবিন্দ কেজরিওয়াল, এম.কে. স্টালিন, অখিলেশ যাদব। এদের প্রত্যেকেরই নিজস্ব রাজ্যে শক্তিশালী রাজনৈতিক ভিত্তি রয়েছে, কিন্তু জাতীয় স্তরে বিজেপির বিরুদ্ধে একক বয়ান তৈরি করার ক্ষেত্রে এখনো রাহুল গান্ধীর উপস্থিতি বেশি দৃশ্যমান। বিশেষ করে সংসদীয় রাজনীতি, জাতীয় মিডিয়া এবং সর্বভারতীয় প্রচারে তিনি এখন বিরোধী রাজনীতির অন্যতম মুখ। বিজেপির কৌশল, কেন রাহুলকে টার্গেট করা হয়? রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশে মনে করেন বিজেপি যেভাবে ধারাবাহিকভাবে রাহুল গান্ধীকে আক্রমণ করে তা প্রমাণ করে যে তারা গুরুত্ব দিয়েই দেখে। কারণ বিজেপি খুব ভালো করেই জানে বিরোধী ভোট যদি একত্রিত হয় এবং সেই ভোটের একটি জাতীয় মুখ তৈরি হয়, তাহলে রাজনৈতিক সমীকরণ বদলাতে পারে। এই কারণেই বিজেপির কৌশলের বড় অংশ হলো বিরোধী ঐক্যে ভাঙ্গন তৈরি করা, কংগ্রেস বনাম আঞ্চলিক দলের দ্বন্দ্ব বানানো, রাহুল গান্ধীর নেতৃত্ব নিয়ে প্রশ্ন তোলা, বিরোধী জোটকে অস্থির হিসেবে তুলে ধরা। কিন্তু একই সঙ্গে এটাও সত্যি, যত বেশি রাজনৈতিক আক্রমণ হয়েছে তত বেশি রাহুল গান্ধী জাতীয় বিতর্কের কেন্দ্রে উঠে এসেছেন। যুব সমাজ এবং নতুন রাজনৈতিক ভাষা, 2026 পরবর্তী রাজনীতিতে তরুণ ভোটারদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকের যুব সমাজ শুধু ধর্ম বা পরিচয়ের রাজনীতি নয়, বরং চাকরি, অর্থনীতি, শিক্ষা, ডিজিটাল স্বাধীনতা, সামাজিক ন্যায় এই বিষয়গুলিকেও গুরুত্ব দেয়। রাহুল গান্ধী সেই বিষয়গুলিকে সামনে আনার চেষ্টা করছেন। বিশেষ করে বেকারত্ব, পরীক্ষায় দুর্নীতি, অর্থনৈতিক বৈষম্য এবং কর্পোরেট প্রভাব নিয়ে তার বক্তব্য তরুণদের একাংশের মধ্যে প্রভাব ফেলেছে। যদি বিজেপি এখনো ডিজিটাল প্রচারে অনেক এগিয়ে, তবু বিরোধী রাজনীতির মধ্যে নতুন প্রজন্মের কাছে পৌঁছানোর ক্ষেত্রে রাহুল এখন গুরুত্বপূর্ণ মুখ হয়ে উঠছেন। গত 2 বছরে ভারতের সংসদীয় রাজনীতিতে রাহুল গান্ধীর ভূমিকা একেবারেই বদলে গেছে। একসময় যাকে বিজেপি অপ্রস্তুত, অগুরুত্বপূর্ণ বিরোধী নেতা হিসেবে তুলে ধরত, গত 2 বছরে তিনি ধীরে ধীরে নরেন্দ্র মোদী সরকারের বিরুদ্ধে সংসদের সবচেয়ে ধারালো কণ্ঠগুলির একটিতে পরিণত হন। তার বিরোধী ভূমিকা শুধু বক্তৃতার মধ্যে সীমাবদ্ধ ছিল না, বরং তিনি সংসদ, রাস্তাঘাট, মিডিয়া এবং সামাজিক ন্যারেটিভ সব জায়গায় বিজেপিকে চাপিয়ে রাখার চেষ্টা করেছেন।
সবচেয়ে বড় পরিবর্তন আসে 2024 লোকসভা নির্বাচনের পর। কংগ্রেসের আসন সংখ্যা উল্লেখযোগ্যভাবে বাড়ে এবং ইন্ডিয়া জোট শক্তিশালী বিরোধী ব্লক হিসেবে উঠে আসে। এর ফলে সংসদে রাহুল গান্ধীর রাজনৈতিক ও সংসদীয় গুরুত্ব বহুগুণ বেড়ে যায়। বিজেপি প্রথমবার বুঝতে শুরু করে যে বিরোধী কণ্ঠ আর শুধু প্রতীকী নয়, বাস্তব চাপ তৈরি করতে সক্ষম। নাম্বার 1, গত 2 বছরে রাহুল গান্ধীর সবচেয়ে বড় রাজনৈতিক অবস্থান ছিল সংবিধান বাঁচাও ন্যারেটিভ। সংসদে তিনি বারবার অভিযোগ করেছেন যে বিজেপি সরকার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা, নির্বাচন কমিশন এবং সাংবিধানিক প্রতিষ্ঠানগুলিকে রাজনৈতিকভাবে ব্যবহার করেছে। তিনি লোকসভায় দাঁড়িয়ে বহুবার বলেন যে বিজেপি শুধু বিরোধীদের হারাতে চাইছে না, বরং ভারতের প্রাতিষ্ঠানিক কাঠামোকে নিয়ন্ত্রণ করতে চাইছে। এই বক্তব্য বিরোধী শিবিরে গভীর প্রভাব ফেলে, কারণ এটি কেবল দলীয় রাজনীতি নয়, গণতন্ত্র বনাম কর্তৃত্ববাদের বড় বিতর্ক তৈরি করে। বিশেষ করে সংবিধানের কপি হাতে নিয়ে তার প্রচার ও সংসদীয় বক্তৃতা বিরোধী রাজনীতিতে প্রতীকী শক্তি পায়। বিজেপির 400 পার স্লোগানের বিপরীতে তিনি এটিকে সংবিধান বদলের পরিকল্পনা হিসেবে তুলে ধরেন। নাম্বার 2, গত 2 বছরে সংসদে রাহুল গান্ধীর সবচেয়ে আলোচিত আক্রমণ ছিল গৌতম আদানিকে ঘিরে। তিনি সরাসরি প্রশ্ন তোলেন, প্রধানমন্ত্রী আদানির সম্পর্কটা কি? হিন্ডেনবার্গ রিপোর্ট প্রকাশের পর তিনি সংসদে বারবার দাবি করেন যে আদানি গোষ্ঠীকে বিশেষ সুবিধা পাইয়ে দেওয়া হয়েছে এবং প্রধানমন্ত্রীকে এই বিষয়ে জবাব দিতে হবে। তার বিখ্যাত প্রশ্ন ছিল, শেল কোম্পানিতে 20,000 কোটি টাকা কার? এই ইস্যু বিজেপিকে রাজনৈতিকভাবে অস্বস্তিতে ফেলে, কারণ রাহুল গান্ধী কর্পোরেট ঘনিষ্ঠতার অভিযোগকে সাধারণ মানুষের ভাষায় নামিয়ে আনতে সক্ষম হন। তিনি বিষয়টিকে ক্রনিক ক্যাপিটালিজম বনাম সাধারণ ভারতীয়দের অর্থনৈতিক সংগ্রামের সঙ্গে যুক্ত করেন। নাম্বার 3, 2023 এবং 24 সালে মণিপুর হিংসা নিয়ে সংসদে রাহুল গান্ধীর যে ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি মণিপুর সফরের পর লোকসভায় আবেগঘন ভাষণে বললেন যে ভারত মাতাকে হত্যা করা হয়েছে। তিনি অভিযোগ করেন সরকার ইচ্ছাকৃতভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হয়েছে। এই বক্তব্য বিজেপির প্রবল প্রতিবাদের মুখে পড়লেও বিরোধীদের মধ্যে বড় রাজনৈতিক সাড়া ফেলে। মণিপুর প্রশ্নে রাহুল গান্ধী সরকারের জাতীয়তাবাদী ভাবমূর্তিকে চ্যালেঞ্জ করেন। তার বক্তব্য ছিল, যদি দেশের একটি রাজ্য জ্বলতে থাকে তাহলে সরকার কিভাবে নিজেকে শক্তিশালী জাতীয় নেতৃত্ব বলে দাবি করে। নাম্বার 4, সংসদে রাহুল গান্ধী নিয়মিতভাবে যুব সমাজের বেকারত্ব, মূল্যবৃদ্ধি এবং ক্ষুদ্র ব্যবসার সংকট নিয়ে সরকারকে আক্রমণ করেছেন। তিনি দাবি করেন নোটবন্দি ক্ষুদ্র ব্যবসাকে ধ্বংস করেছে, জিএসটি ছোট ব্যবসায়ীদের উপর চাপ বাড়িয়েছে, মেক ইন ইন্ডিয়া প্রত্যাশা পূরণ করতে পারেনি, চাকরির প্রতিশ্রুতি বাস্তবে পূরণ হয়নি। তিনি সংসদে বহুবার নিট, অগ্নিপথ এবং পরীক্ষার দুর্নীতি নিয়ে যুবকদের ক্ষোভ তুলে ধরেন। এর ফলে বিরোধী রাজনীতিতে তিনি ধীরে ধীরে যুবদের কণ্ঠস্বর হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করার চেষ্টা করেন। নাম্বার 5, রাহুল গান্ধীর বিরোধী ভূমিকার একটি বড় দিক ছিল বিজেপির শক্তিশালী রাজনৈতিক ন্যারেটিভকে পাল্টা চ্যালেঞ্জ করা। বিজেপি দীর্ঘদিন ধরে জাতীয়তাবাদ, হিন্দুত্ব, শক্তিশালী নেতৃত্বের রাজনীতি সামনে রেখেছিল। রাহুল গান্ধী তার বিপরীতে ভালোবাসা বনাম ঘৃণা, মহাব্বত কি দোকান এবং সামাজিক ন্যায়ের ভাষা ব্যবহার করেন। সংসদে তার বক্তৃতাগুলিতে ব্যক্তিগত আক্রমণের বদলে তিনি সামাজিক বৈষম্য, অর্থনৈতিক কেন্দ্রীকরণ এবং সাংবিধানিক মূল্যবোধের প্রশ্ন তুলতে থাকেন। এর ফলে তার রাজনৈতিক ইমেজেও পরিবর্তন আসে। নাম্বার 6, 2 বছরে রাহুল গান্ধী শুধু বক্তা হিসেবে নয়, বিরোধী ঐক্যের অন্যতম মুখ হিসেবেও কাজ করেছেন। তিনি সমাজবাদী পার্টি, তৃণমূল, ডিএমকে, শিবসেনা, আরজেডি সহ বিভিন্ন দলের সঙ্গে সমন্বয় বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা নেন। সংসদে যৌথ বয়কট, ওয়াকআউট এবং ইস্যুভিত্তিক প্রতিবাদে তার উপস্থিতি বিরোধী ঐক্যের প্রতীক হয়ে ওঠে। বিশেষ করে ইন্ডিয়া জোটের রাজনীতিতে তিনি কংগ্রেসের একক আধিপত্যের পুরনো ভাবমূর্তির বদলে সমন্বয়মূলক নেতৃত্ব দেখানোর চেষ্টা করেন। নাম্বার 7, বছরে রাহুল গান্ধীর বিরোধী ভূমিকায় সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় ছিল তার ব্যক্তিগত রাজনৈতিক রূপান্তর। একসময় যাকে বিজেপি পাপ্পু ইমেজে বন্দী করার চেষ্টা করেছিল, সেই রাহুল ধীরে ধীরে আরো আক্রমণাত্মক, তথ্যভিত্তিক এবং ধারাবাহিক বিরোধী নেতায় পরিণত হন। ভারত জোড়ো যাত্রা এবং ভারত জোড়ো ন্যায় যাত্রা তার রাজনৈতিক গ্রহণযোগ্যতা বাড়ায়। সংসদে তার বক্তৃতার আত্মবিশ্বাসও স্পষ্টভাবে বৃদ্ধি পায়। গত 2 বছরে সংসদে রাহুল গান্ধীর বিরোধী ভূমিকা ছিল বহুস্তরীয়। তিনি বিজেপির বিরুদ্ধে রাজনৈতিক আক্রমণের মুখ, বিরোধী ঐক্যের অন্যতম সমন্বয়কারী, সাংবিধানিক প্রশ্নের প্রধান বক্তা এবং মোদী সরকারের নীতির ধারাবাহিক সমালোচক। যদিও বিজেপি এখন তাকে তীব্রভাবে আক্রমণ করে এবং তার বক্তব্যকে নেতিবাচক রাজনীতি বলে দাবি করে, তবুও বাস্তবতা হলো সংসদীয় বিরোধী রাজনীতিতে রাহুল গান্ধী এখন আর শুধু কংগ্রেস নেতা নন, তিনি বিজেপি বিরোধী জাতীয় রাজনীতির কেন্দ্রীয় চরিত্রগুলির একজন হয়ে উঠেছেন। সবচেয়ে বড় প্রশ্ন, বিরোধীরা কি এক হবে? 2026 পরবর্তী ভারতের রাজনীতির মূল প্রশ্ন এখনো একটাই, বিজেপির বিরুদ্ধে কি সত্যি একটি শক্তিশালী বিকল্প তৈরি হবে? সেই বিকল্প তৈরির ক্ষেত্রে রাহুল গান্ধী কি কেন্দ্রীয় মুখ হয়ে উঠতে পারবেন?
নাকি আঞ্চলিক উচ্চাকাঙ্ক্ষা বিরোধী ঐক্যকে দুর্বল করবে? কারণ বাস্তবতা হলো কংগ্রেস একা বিজেপিকে হারাতে পারবে না, আঞ্চলিক দলগুলিও একা জাতীয় বিকল্প হতে পারবে না, কিন্তু একসঙ্গে এলে রাজনৈতিক সমীকরণ বদলাতে পারে। আর সেই একসঙ্গে আসার রাজনীতিতে রাহুল গান্ধী এখন গুরুত্বপূর্ণ সংযোগ সূত্র হয়ে উঠেছেন। ভারতের গণতন্ত্রের শক্তিশালী বিরোধী শক্তি সবসময়ই গুরুত্বপূর্ণ, কারণ গণতন্ত্র শুধু ক্ষমতাসীনদের উপর দাঁড়িয়ে থাকে না, শক্তিশালী বিরোধী কণ্ঠস্বরের উপরও দাঁড়িয়ে থাকে। 2026 পরবর্তী সময়ে বিজেপি এখনো ভারতের সবচেয়ে শক্তিশালী রাজনৈতিক শক্তি, কিন্তু একই সঙ্গে বিরোধী রাজনীতির ভেতরেও নতুন পুনর্গঠনের ইঙ্গিত দেখা হচ্ছে। আর সেই পুনর্গঠনের কেন্দ্রে ধীরে ধীরে উঠে আসছেন রাহুল গান্ধী। তিনি কি সত্যি বিজেপির বিরুদ্ধে জাতীয় বিকল্প হয়ে উঠতে পারবেন? সেই উত্তর দেবে আগামী ভারতের রাজনীতি। আজ এই পর্যন্তই। এমন আরও বিষয় জানতে অবশ্যই চোখ রাখুন দৈনিক সংবাদ অনলাইনের পর্দায়। লাইক, কমেন্ট আর শেয়ার করুন। দেখতে থাকুন দৈনিক সংবাদ, শুধু নামই যথেষ্ট।